নমস্কার বন্ধু, শুভ সকাল। ওয়েলকাম টু স্বপ্নাজ ইচ্ছে। আশা করছি আপনারা যেখানেই আছেন না কেন সবাই কিন্তু শারীরিক দিক থেকেও অনেক সুস্থ আছেন। জানি আজকে যে পরিস্থিতিতে যে সময়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি, আমরা মন থেকে কেউ ভালো নেই, আমিও সেম। চলুন আজ আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু সকালের ব্রেকফাস্টটা প্রিয়া একাই সারল, কারণ আজ কলেজে কিন্তু প্রিয়া একাই যাবে। আমি কিন্তু প্রত্যেক দিনের মতো যথারীতি উঠে একদম স্নান সেরে ড্রেস করে রেডি হয়েছিলাম, কিন্তু প্রিয়া আমাকে বলল যে মামি, আজ আমি একা যাব। তুমি এখানে থাকতে থাকতেই একদিন আমি একা যেতে চাই, তাতে আমার কনফিডেন্স লেভেলটা একটু বাড়বে। আর তাছাড়াও না, একা একা গেলে আমার কি সুবিধা অসুবিধা হবে সেটাও বুঝতে পারবো। এ কথা শুনে আমার তো প্রথম রিয়াকশান ছিল একদম না। বললাম, এই তো 2 দিন গেছিস, এক্ষুনি একা একা যাবি? আর একটা দিন আমি তোর সাথে যাই, তারপরে না হয় দেখা যাবে। তখনও আবার প্রিয়া বলল, মা তুমি থাকতে থাকতে গেলে যতটা সাহস পাবো, তুমি চলে যাবার পরে যেদিন আমি একা একা যাব সেদিন কিন্তু তুমি এখানে নেই, এই কথা ভেবে ভেবে কিন্তু আমার কোনো অসুবিধা না হলেও কিন্তু তখনও কিন্তু অসুবিধা হবে। তো তখন ভাবলাম, না ঠিকই বলেছে ও যখন নিজের থেকে একা একা যাওয়ার কথা বলছে আর নিজে নিজে সাহস করছে, তখন আর আমি বাধা কেন দিই? আমি ওর সাহসে একটু সাহস যোগাই। কারণ আমিও ভাবলাম, আমিও তো এখানে থাকতে পারবো না বরাবরের মতো, কারণ 2-1 দিনের মধ্যেও আমাকেও এখান থেকে চলে যেতে হবে। তো আমি থাকতে থাকতে যদি ও একা একা যায় আর রাস্তায় যদি কোনো অসুবিধাও হয়, তবে কিন্তু আমি ওর কাছে পৌঁছাতে পারবো। আর এই যদি আমি পারাদ্বীপে চলে যাই আর তারপরে যদি ও একা একা যায়, তখন যদি কোনো অসুবিধা হয় না, তখন দূর থেকে শুধু ছটপট করতে হবে, কিছুই তো করতে পারবো না। জানি ওর কোনো অসুবিধা হবে না, কারণ এখানে ওর অনেকেই আছে, জ্যাঠা জেঠিমা মামা মাসি দিদা বোনেরা দাদারা সবাই আছে, কোনো অসুবিধা হবে না। তবুও আমি তো মা, তো মায়ের মনটা তো ছটপট করবেই দূর থেকে। তো যাই হোক, আমি কিন্তু এইসব দেখে মাকে বললাম যে মা, আমাকে আর ভাত দিও না, আমি খাবো না, সকালে প্রিয়াকে দাও। তো মা তো জিজ্ঞাসা করলো, কেন তুই না খেয়ে যাবি? আমি বললাম, না না, আমি না খেয়ে যাব না, অ্যাকচুয়ালি আমি আজকে যাবই না, প্রিয়া একা যাবে। তো মা তো এই কথা শুনে পুরো নিমরাজি ছিল, কারণ মায়ের এখন বয়স হয়েছে। আমারই কনফিডেন্স লেভেল একটু লো হয়ে গেছে, আর মায়ের বয়স হয়েছে, সে তো একটুখানি ভয় পাবেই। তা আমি বললাম, চিন্তা করো না, ফোন আছে কাছে, ফোন মানে কিছু অসুবিধা হলে ও আমাকে ফোন করে নেবে। তো এই বলে তো ও খেলো, আর তারপরে দুজনে বেরিয়ে পড়লাম। প্রথমে ভেবেছিলাম একদম যে সেকেন্ড বাসটাই আমরা উঠি না, সেই পর্যন্ত ওকে উঠিয়ে দিয়ে আসবো, কিন্তু পরে ভাবলাম না, সেই পর্যন্ত গেলে তাহলে তো ওর একা যাওয়ার মানেটাই কি হলো। তাই আমাদের সামনে থেকে যে বাসটা যায় না, সেই বাসটা পর্যন্ত ওকে উঠিয়ে দিলাম। কিন্তু কি বলুন তো, যেমনি বাসটা ছেড়েছে না, তেমনি মনটার ভিতরে কেমন একটা হচ্ছিল। সাথে সাথে আমি ফোন করলাম, বললাম, কী রে, বসার জায়গা পেয়েছিস? বললো, হ্যাঁ পেয়েছি। কিন্তু ওকে বুঝতে দিলাম না যে আমার মনে চিন্তা হচ্ছে, কারণ ও যদি এইটা বুঝতে পারতো না, তাহলে ওরও মনটা খারাপ হতো। তো যাই হোক, ওকে তুলে দিয়ে এসে তারপরে তো আমি একটুখানি মাছের বাজারে চলে এসেছিলাম। মা বলেছিল না একটুখানি চিংড়ি মাছ আর একটু ফুল নিতে, তো আরও বলেছিল একটু ছোটো ছোটো চিংড়ি মাছ নিবি। তো এসে তো দেখি 3টে দোকানেই একই সাইজের চিংড়ি মাছ, তো 400-র মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম। আবার কি হয়েছে বলুন তো, যখন মাছ নিচ্ছিলাম তখন যে মাছওয়ালার দাদাটা ছিল, উনি বললেন একটা ইলিশ মাছ নাও। আমি বললাম, কতটা? ওয়েট করলো, 600 গ্রাম হয়েছে, আর 1100 টাকা করে বললো। আমি তো বললাম যে দেখো, আমার কাছে অত পয়সা নেই, আমি 500 টাকার উপরে দিতে পারবো না। তো প্রথমে তো গাইগুই করে করে আমাকে 500 টাকায় দিল। তো আমি ভাবলাম, চিন্তা করুন, উনি লাভ রেখে দিয়েছে আমাকে। তা আগে যদি আমি 1100 টাকায় ওটা নিতাম, তাহলে ওনার কতটা লাভ হতো। তো যাই হোক, এতে বলার কিছু নেই, উনি ব্যবসা করছেন, আর এখন ব্যবসায় ইমানদারি ভাবাটা খুবই মুশকিল। ইমানদারি মানুষ এখন খুব কম করে কোনো জায়গায়। তো যাই হোক, ফুল তো পেলাম না, অনেক দূর দূর চলে গেছিলাম ফুল খোঁজার জন্য, কিন্তু পাইনি। ফিরে এসে মাকে বললাম, মা ফুল পাইনি। তো মাছটা আনার পরে কিন্তু মা একটুখানি বললো, হ্যাঁ মাছের ডিম হয়ে গেছে, টেস্ট হবে না, কেন আনলি? আমি বললাম, দেখো মা, সবসময় যদি এই ভাবি যে মাছের ডিম হয়ে গেছে, তাহলে ইলিশ মাছের ডিমের স্বাদটা কখন পাবো? তো মা তো একটু হাসলো। তারপরে না, দুজনে বসে একটুখানি চা খেয়ে নিলাম। কেন বলুন তো, এই জিনিসটা খুব মিস করছিলাম। কদিন ধরে তো একদম সকালবেলা উঠে
গরম গরম ভাত খেয়ে বেরিয়ে যাচ্ছিলাম। তো মায়ের সাথে চা খেতে বসতে পারছিলাম না, কিন্তু আজকে বেশ বসে চাটা খেয়ে নিলাম। নিয়ে না অনেকক্ষণ মনটা কেমন হচ্ছিল, পিয়ার সাথে ফোন করছিলাম, দিদিকে ফোন করলাম যে দিদি একটু আয় না, কিন্তু দিদি তো আসবে না। ও বললো আজকে ওর বিড়ালের ডাক্তার আসবে, তো ও তো আসতেই পারবে না। তো তাই নিয়ে দিদির সঙ্গে আবার একটুখানি আমি কথা কাটাকাটি করলাম, বললাম হ্যাঁ তুই আসছিস না, যতবার ডাকছি। কিন্তু ওকে হয়তো আমি না মানে কি বলবো, ইচ্ছা করেই হয়তো ওকে আমি অসুবিধায় ফেলার চেষ্টা করছি নাকি বুঝতে পারছি না। ও বিড়ালদের এত ভালোবাসে যেটা হয়তো আমি বুঝতে পারি না। তো যাই হোক, তারপরে ভাই ঘুম থেকে উঠলো, ভাইও চাটা খেলো, বসে অনেকক্ষণ গল্প করলাম। তারপরে ভাই আর আমি একসাথে ভাত খেলাম সকালে। ওই ডাল মানে মুসুরির ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, মা একটু করলা ভেজেছিল পেঁয়াজ দিয়ে, সেইটা দিয়ে একদম ভাত গরম গরম খেয়ে ভাই বলল যাবি এক জায়গায়? আমি বললাম কোথায়? ভাই বললো একটা ফ্ল্যাট দেখতে যাব। আমি বললাম চল, বসে বসে কী করব, মা তো এমনিই আমাকে কিচেনে যেতে দেয় না, মানে আমি খুব জোর যদি করি তাহলেই যেতে পারি। তো মা মায়ের মতো করতে থাকুক, আমি তোর সাথে ঘুরে আসি। তো ফ্ল্যাট দেখে না ভাই আমাকে সোজা নিয়ে বেরিয়ে পড়লো ওর কারখানায়। তো এইখানে এসে দেখছি সবাই মিলে না আমড়া মাখা খাচ্ছে, একদম কাসুন্দি টাসুন্দি দিয়ে আমড়া মেখেছে। তো আমরাও একটু ভাগ বসালাম। তার সাথে সাথে এখানে একটা সজনে গাছ ছিল, ভাই কিছু সজনে পাতা উঠালো। ভাই এগুলো খেতেও ভালোবাসে, আর আমরা তো আজকাল জেনেই গেছি যে সজনে পাতা একটা সুপার ফুড আর কি। তো যাই হোক, চলুন, আমি সবসময় বলি ভাই কারখানায় যাচ্ছে, তো আপনারা হয়তো ভাবেন কিসের কারখানা, কেমন কারখানা, কি হয় সেখানে, অনেক কোশ্চেন হয়তো আপনাদের মনে আসতে পারে। তাই আজকে সমস্ত কিছু একটু ক্লিয়ার করে দেব। সেটা হচ্ছে ভাইয়ের এটা নিজস্ব কারখানা, এখানে ধূপের মেশিন বিক্রি হয়, তাছাড়া ধূপের সমস্ত র মেটেরিয়াল বিক্রি হয়, মানে ধূপ তৈরি করতে যে যে র মেটেরিয়ালের দরকার এখানে সমস্ত কিছু বিক্রি হয়। এখানে ফুল অটোমেটিক মেশিন আছে, তাছাড়াও প্যাডেল মেশিন আছে, এবং 2-3 কোম্পানির মেশিন এখানে আছে। আর এখানে কিন্তু সব থেকে কম দামে এবং ভালো জিনিসটা আপনি পাবেন। তাছাড়া মেশিনের মধ্যে এখানে কিন্তু আছে হচ্ছে স্টেবিলাইজার, ওয়েট মেশিন, ড্রায়ার, মিক্সার মেশিন, সমস্ত ধরনের মানে ধূপ বানাতে যা যা মেশিনের প্রয়োজন সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তাছাড়া র মেটেরিয়াল পাওয়া যায়, যেমন প্রত্যেক দিন আমরা যেসব মানে যে ধূপ দিয়ে পূজা দিই সেই ধূপের যেসব র মেটেরিয়াল সেটা এখানে পেয়ে যাবেন হোলসেলে, যেমন ব্যাম্বো স্টিক, জস, গাম, তারপরে তেল, সেন্ট, চারকোল, উড ডাস্ট, যা যা মোটামুটি লাগে সব পাবেন। তাছাড়াও কিন্তু ধুনাকাঠিরও সমস্ত র মেটেরিয়াল পাওয়া যায়। আর এখানে মশার ধূপ যেটা হার্বাল হিসাবে তৈরি হয়, আর এই মশার ধূপের ডিলারশিপও এখানে পাওয়া যায়, যেটা এসে আপনারা আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আমি একটা কথা আপনাদের বলতে পারি, আপনারা যদি এখানে আসেন, ব্যবসা করার যদি ইচ্ছা থাকে, আর আপনারা যদি দেখেন যে আমি ব্যবসা সম্পর্কে কিছুই জানি না, তবে কিন্তু চোখ বুঝে এখানটায় চলে আসতে পারেন। এরা এখানে ট্রেনিং দিয়ে শিখিয়ে দেয়, আর সুবিধা অসুবিধা সমস্ত কিছু খোলাখুলিভাবে আলোচনা করে আপনার সাথে। আর আরও একটা জিনিস জানেন তো, আপনারা যদি মেশিন না কিনে ভাবেন যে শুধু ধূপকাঠির জিনিস কিনে ধূপকাঠি কিনে আপনি ব্যবসা করবেন অল্প পুঁজিতে, সেটাও কিন্তু এখানে হয়। আবার অনেক সময় মেশিন নিয়ে যাওয়ার পরে যে ধূপটা আপনারা বানাচ্ছেন সেই ধূপটা হয়তো প্রথমে আপনারা মার্কেট ধরতে পাচ্ছেন না, কোথায় দেবেন বুঝতে পারছেন না, সেটাও কিন্তু এখানে ওরা নিয়ে নেয়। সেই প্রবলেমটাও এখানে আপনারা সলভ করতে পারবেন, সেটা আপনারা এসে আলোচনার মধ্যে বুঝতে পারবেন। তবে হ্যাঁ, আমি একটা কথা আপনাদের দিতে পারি, সব থেকে একদম পারফেক্ট জিনিস, এবং আপনারা ঠকবেন না, আর সব থেকে কম দামে পাবেন। আর সব থেকে বেশি মানে বড় কথা কি জানেন, আপনাদের সমস্ত কিছু কোশ্চেন এখানে আসলে কিওর হয়ে যাবে। এরা খুব যত্নের সাথে ট্রেনিং দেওয়ায় এবং সমস্ত কিছু বুঝিয়ে দেয়, কত পয়সা লাভ হবে, কত পয়সা লোকসান হবে, কোনো কিছুতে আপনার কোনো চিন্তার কারণ নেই। শুধু যদি আপনার ব্যবসার ইচ্ছা থাকে তাহলে এইখানে যোগাযোগ করুন। আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন। তাছাড়া ওদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা কিন্তু আলোচনা করতে পারেন। এটা খুব সম্ভব বারাসাতে সুভাষগ্রাম ব্যারাকপুর রোডেই আছে। তো আপনাদের যদি ইচ্ছা থাকে তো অবশ্যই ফোন করলে কিন্তু এটার সম্পর্কে সমস্ত কিছু জেনে যাবেন। হ্যাঁ, আরেকবার বলছি, এটা আমার ভাইয়ের কারখানা বলেই আমি বলছি না, এখানে আসলে কিন্তু আপনারা মিসগাইড হবেন না। দেখুন, ব্যবসা শুরু করার আগে কিন্তু একটা পারফেক্ট জায়গায় যাওয়ার খুব দরকার। আপনি যদি ব্যবসা শুরু করার আগেই
ঠকে যান বা ধাক্কা খান তাহলে কিন্তু আপনার সেই ইচ্ছাটাই চলে যাবে। কিন্তু এইখানে যদি আসেন তাহলে কিন্তু একদম ঠিক গাইড পাবেন এবং জিনিসপত্র একদম ঠিকঠাক পেয়ে যাবেন। আমি হয়তো সমস্ত কিছু আপনাদের ঠিকভাবে বলতে পারলাম না, আপনারা যদি সত্যিই বলছি ইচ্ছা থাকে তো ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, অনেকক্ষণ ওখানে ছিলাম কারখানায়। তারপরে মা তো একবার ফোন করলো যে কী ব্যাপার, তোরা কোথায় চলে গেলি, কারণ আমি যে সরাসরি ভাইয়ের কারখানায় চলে যাব সেটা মা জানতো না। তো আমি ফোন করে বললাম, মা আমি কারখানায় এসেছি, একটু পরেই যাচ্ছি। তো বাড়ি আসতেই দেখুন আজকে দুপুরে হয়েছে উচ্ছে ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে, তারপরে কালকে যে কচু শাক এনেছিলাম না সেটা চিংড়ি মাছ দিয়ে হয়েছে, আর যে ইলিশটা সকালে আনলাম সেটা এখানে মা সর্ষে বাটা দিয়ে করেছে, আর তাছাড়াও এখানে পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালনা হয়েছে। তো আসতেই তো আমি তো স্নান সেরে গেছিলাম, আর ভাই স্নান করলো, তারপর মা খেতে দিল। খাওয়া দাওয়া সাথে সাথেই কিন্তু পিয়ার আজকে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। ও 3টে সাড়ে 3টের মধ্যে বাড়ি পৌঁছে গেছে, এসে তো রেস্ট নিচ্ছে। আর কি হলো, রাস্তায় কি সুবিধা হয়েছে অসুবিধা হয়েছে সেগুলো আমার সাথে আলোচনা করছে। তবে হ্যাঁ, একটু অসুবিধা 2-1 জায়গায় হয়েছে, সেটা ছোটোখাটো। একদিক থেকে জানেন তো ভালোই হয়েছে। আমি যেটা বুঝলাম যে একা গিয়ে যেখানে যেখানে ওর একটু অসুবিধা হয়েছে সেখানে সেখানে আমি ওকে বলে দিতে পারলাম যে এইগুলো এইভাবে করবি বা এখানে এইভাবে যাবি। আর তাছাড়াও ও একা গেলেও আজকে কিন্তু আরও ওর 2-4টে নতুন বন্ধুবান্ধবের সাথে পরিচয় হয়েছে, যেটা একদম আমাদের এইখান থেকেই যায়। একদিক থেকে আরও ভালো হয়েছে। তো একা ফিলও করেনি। তো দেখুন একটা টিফিন বক্স চলে এসছে। ও তো আমরা তো বাড়ির থেকে এসেছিলাম, অত দূর থেকে সব জিনিস আনা সম্ভব হয় না। তো ওর টিফিন আমি কিছুই আনিনি, টিফিন বক্স বা অন্য আরও অনেক কিছুই আনা হয়নি। তো একটু একটু করে ও অর্ডার দিচ্ছে। মার্কেটে গিয়ে যে কিনবো সেই সময়টাই পাওয়া যাচ্ছে না। তো দেখুন টিফিন বক্সটাও অর্ডার দিয়েছিল, কিন্তু মেন সমস্যা হয়েছে কি জানেন, এই যে প্রথম বাটিটা যেটা খোলা হলো এটার ঢাকনাটা এতটা ঢিলা যে কিছুতেই আঁটছে না। আর আঁটতে গেলে না খুব প্রেশার দিয়ে ওটাকে আঁটতে হচ্ছে। তো প্রিয়াকে আমি বললাম, দেখ যখন এর ভিতরে কোনো সবজি বা কিছু ভরা হবে তখন প্রেশার দিতে গেলে পড়ে যেতে পারে, তো একটু অসুবিধা। তো ও বললো ঠিক আছে মা, আমি রিটার্ন করছি। তো ও রিপ্লেস করেছিল, তো কদিন পরেই চলে আসবে। আজকে তো শুক্রবার, বললো মামি মন্ডেতে চলে আসবে, ওরা এসে নিয়ে যাবে। তো এটা এখন ভালোভাবে ঠিকঠাক করে রেখে দিলাম। আর তারপরে তো খেয়ে দিয়ে সবাই একটুখানি রেস্ট নিচ্ছিল, আর মা উঠে সন্ধ্যের সময় আবার সবাইকে ডাকলো, মা চাও করলো। তো সবাই মিলে এখন চা খাচ্ছি। ভাই চা খেয়ে বেরিয়ে যাবে ওর কারখানায়, আর প্রিয়া তো চা খায় না, ও আমাদের চায়ের আসরে একটু সবার সাথে গল্প গুজব করছে। আর তাছাড়া আজকে কি হয়েছে না হয়েছে সেটাও ওর মামার সাথে আলোচনা করছে যে একা যেতে পারলো কি না। এখন বাড়িতে শুধু প্রিয়ার কলেজ নিয়েই কথা হচ্ছে। মামা যখন আসছে, দিদা, আমি সবাই বা ফোনে যখন কারোর সাথে কথা হচ্ছে তো প্রিয়ার কলেজ নিয়েই কথা হচ্ছে। আর তাছাড়া চায়ের আড্ডাটা তো এইসব গল্প করার একটা একদম পারফেক্ট জায়গা। তো যাই হোক, ভাই কিন্তু চাটা খেয়ে কারখানায় চলে গেল, আর আমি কিছুক্ষণ বসেছিলাম। তারপর ভাই আমাকে ফোন করলো যে কিছু কাগজ আছে যেগুলোকে জেরক্স করতে হবে, ওই নিয়ে যেত কিন্তু ভুলে গেছে। তো আমাকে বললো তুই একটুখানি গিয়ে জেরক্স করে আন। তো আমি তো বেরিয়ে পড়লাম। প্রিয়াকে বলেছিলাম যে প্রিয়া চল আমার সাথে। তো প্রিয়া প্রথমে বললো যাবো, তারপরে একটু পরে বললো যে মা ভালো লাগছে না শরীরটা, তুমি একাই যাও, আর আমি আজকে আর যাবো না। তো আমার ইচ্ছে ছিল ও আমার সাথে যাক, তবুও জোর করলাম না, কারণ সত্যি কদিন ধরে ওর একটুখানি বেশ ধকল যাচ্ছে, তা বাদে একটু টায়ার্ডও হচ্ছে। বাচ্চা মানুষ, অনেক দিন পরে আর কি এতটা জার্নি হচ্ছে উঠি, ওই এখন বুঝতে পারছে না, নতুন নতুন কলেজে যাচ্ছে সেই ইন্টারেস্টে ও একটুখানি বিজি হয়ে আছে। কিন্তু আমি জানি যেদিন একদম রেস্ট পাবে সেদিন ওর শরীর ছেড়ে দেবে। তো যাই হোক, প্রিয়া তো গেল না, আমি একা একা বেরিয়ে পড়লাম জেরক্সের জন্য। আর এই জায়গাটা না আমার কাছে অনেকটাই আননোন। আমি তো এখানে আসি 2 দিনের জন্য, বেড়াই চলে যাই, কিন্তু এখন এসে কাজ করতে হচ্ছে। তো কোথায় কী আছে বুঝতে পারি না। মার কাছ থেকে শুনে আসলাম যে ভিতরেই একটা দোকান আছে যেখানে জেরক্স হয়, কিন্তু কি প্রবলেম হলো জানেন, অন্তত 10-15 মিনিট ওখানে দাঁড়ালাম, উনি 2-3টে পেজও খারাপ করে ফেললেন। ওনার মেশিনটা হচ্ছে ছোট, জেরক্স মেশিনটা, আর আমার পেপারগুলো একটু বড়। তো অনেকবার উনি ফোল্ড করেও চেষ্টা করলো, কিন্তু কিছুতেই হলো না। তো আমাকে বললো দেখুন আমার 2-3টে পেজ কিন্তু খারাপ হয়ে গেছে, আপনি অন্য কোথার থেকে করে নিন। তো ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে কোথাও আছে কি না, উনি বলতেও পারলেন না। তো বাইরে বেরিয়ে 1-2জনের কাছে জিজ্ঞাসা করলাম যে এখানে আর কোথায় জেরক্সের দোকান আছে। তো একজন ভদ্রলোক আমাকে বললেন যে একটু এগিয়ে যান,
পেয়ে যাবেন। তো এগিয়ে যান বলতে সেই লোকনাথ বাবা মন্দিরের দিকে আসলাম। তো এসে অনেকটা খোঁজ খবর করলাম কিন্তু পেলাম না। লাস্টে একজন আমাকে বলল যে রাস্তার ওপারে চলে যান, একটা থাকলেও থাকতে পারে, মানে ওখানে একটা আছে, তো খোলা আছে কিনা দেখতে হবে। তো বেশ দূরেই চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে। তারপরে কিন্তু একটা দোকান আমি পেয়েছিলাম, যেখানে এসে দেখি সেই একই প্রবলেম। সেখানে ওনাদের বড় মেশিন আছে জেরক্সের, কিন্তু সেটা খারাপ হয়ে গেছে। তো ছোট মেশিন দিয়ে যে ছোট পেপারগুলো ছিল সেগুলো তো হয়ে গেছে, কিন্তু বড় পেপারটা কি হবে না প্রথমেই তো বলে দিয়েছিল। তো আমার তো একটুখানি মন খারাপ হয়ে গেল যে কোথায় আবার যাব জেরক্স করতে। তারপরে উনি একটু বুদ্ধি করে পেপারটাকে একটুখানি কী করলো, মোবাইলে নিয়ে নিল, তারপরে মোবাইল থেকে ট্রান্সফার করে জেরক্স করে দিল। তো আমি নিয়ে চলে আসলাম মিষ্টির দোকানে। আর এই পাশেই একজন কাকু বসেছিলেন, যিনি আমার ঠিকানাটা দিয়েছিলেন আর কি জেরক্স মেশিনের। তো আমি আসতে ওনাকে ধন্যবাদ জানিয়ে বললাম যে হ্যাঁ, আপনি যেদিকে যেতে বলেছিলেন যেতেই কিন্তু পেয়ে গেলাম। তো উনি একটু হাসলেন। আর আমি না মিষ্টির দোকানে চলে আসলাম, একটু মিষ্টি নেব। তো দোকানে এসে তো মিষ্টি দেখে ভাবছিলাম কি মিষ্টি নেব, কারণ প্রিয়া একটু চকলেট মিষ্টি ভালোবাসে, কিন্তু এখানে দেখলাম না। আর ভাই না আবার যে চমচম হয় না, যেমন ওই দুধের যে মিষ্টিগুলো হয় নরম মিষ্টি, সেটা ভালোবাসে। মা একটু লাড্ডু খেতে ভালোবাসে, তো সেই হিসাবে ভাবলাম চকলেট মিষ্টি তো নেই, একটুখানি ওই দুধের যে চমচমগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে একটু লাড্ডু নিয়েছি। কিন্তু কি হয়েছে বলুন তো, মিষ্টি তো নেওয়া হয়ে গেছে। তারপরে যখন আমি টাকাটা দিলাম, আমি একটা 500 টাকার নোট দিয়েছিলাম। তো 500 টাকার নোটটা না, যেখানে একটা লম্বা সুতো থাকে ভিতরটা, ওইখানে বরাবর না একটা যেমন সেই লোহার মোটসে লেগে যায় না, সেরকম একটা দাগ ছিল। তো যিনি মেসমশাই ছিলেন উনি তো দেখে বললেন, দেখুন এই পয়সাটা নেওয়া যাবে না, এরকম দাগ আছে। তাই বললাম দেখুন আমি কি করব, আমাকেও তো কেউ দিয়েছে, একবার একটু দেখুন। তো পাশে একটা দাদা ছিল, উনি বললেন না এটা হচ্ছে লোহার দাগ না, এটা গার্ডারটা, মানে গার্ডার দিয়ে টাকাটা বাঁধা ছিল, যেটা গলে গেছে। তো যাই হোক, পয়সাটা তো নিল, প্রবলেম সলভ হয়ে গেল। তো আমি মিষ্টি নিয়ে বাড়ি আসলাম। আর দেখুন মার্কেট থেকে এনেছি বলতে এটাই, একটুখানি সবজি এনেছি, ক্যাপসিকাম, গাজর, একটু শসা আর লেবু। প্রিয়া কালকে বলছে একটুখানি টিফিন নিয়ে যাবে। আর তাছাড়া একটা কেক আনলাম, প্রিয়া বলেছিল যে নিয়ে আসতে, তো ও বলছে না মা রেখে দাও, কালকে নিয়ে যাব কলেজে। আর একটা বেকারি বিস্কুট এনেছি, একটা সয়াবিনের প্যাকেট এনেছি, আর তাছাড়া একটু শ্যাম্পু নিয়ে আসলাম, শ্যাম্পুর পাতা, ডাভ শ্যাম্পু প্রিয়া বললো আনতে, আর তার সাথে সাথে 2 রকম মিষ্টি এনেছি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই অবধিই রাখছি।